শুভেন্দু অধিকারী ভোটের প্রচারে গিয়ে কত মায়া কান্না কাঁদলো যে হিন্দুদের বাঁচাতে গেলে এই বিজেপিকে ভোট দিতে হবে, তারপরেও মানুষ ভোট দিল না। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু আর ওর দলকে ঘাত ধাক্কা দিয়ে দেশ থেকে বের করতে হবে। যে গরিব হিন্দু মা রান্না করে তাকে রান্নার গ্যাস 1000 টাকায় কিনতে হচ্ছে, 400 টাকার রান্নার গ্যাস। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাত ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন পাশেই এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন। আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%। আর আদানির থেকে কত টাকা নিয়েছে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদি বলেছিল, মেরে সাথ ওহা মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদি পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার। ওই যে মোদি বলেছিল। এখন আমরা অপেক্ষা করে আছি মোদি কবে ট্রাম্পকে ফোন করে বলবে যে আমার বন্ধু আদানি, ওর প্রাইভেট জেটে চড়ে আমি ঘুরে বেড়াই, আদানিকে বাবা তুমি অ্যারেস্ট করুন। আমি জানি না আগামী দিনে এই দিন দেখতে হবে কিনা, কিন্তু আদানি যদি অ্যারেস্ট হয়, আদানি নিজে যেন অ্যারেস্ট হবে। তার জন্য ভাইয়ের প্রপার্টি করে রেখেছে সুইজারল্যান্ডে, একজনকে সেটেলমেন্টের ব্যবস্থা করে দিয়েছে দুবাইতে। এবং এই কথা আমরা বলছি না, বিজেপির নেতা সুব্রমণ্যম স্বামী তিনি টুইট করেছেন। টুইট করে বলছে আদানি নিজের টাকাকে সাইফন করে দিয়েছে বিদেশে। আজকে যদি আদানি দেশ ছেড়ে নীরব মোদি, মেহুল চোকসির মতো পালিয়ে যায়, সোজা এসবিআই এর 3 লক্ষ কোটি টাকা ডুবে যাবে। এবং দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করবেই নরেন্দ্র মোদীর সরকার, যেভাবে এরা নীরব মোদি, বিজয় মাল্য, মেহুল চোকসিদের পালাতে সহযোগিতা করেছে। সেই টাকা যদি এসবিআই এর দেনার দায় ডুবে যায়, আমার আপনার সাধারণ মানুষ টাকা পাবে না। যারা সারা জীবন কাজ করেছে, ব্যাংকে প্রভিডেন্ট ফান্ডের টাকা রয়েছে, পিএফ এর টাকা রয়েছে, গ্র্যাচুইটির টাকা রয়েছে, পেনশনের টাকা রয়েছে, তারা পেনশন পাবে না মাস গেলে। তাদের দিন গুজরান হবে না, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে পুরো, এসবিআই যদি ডুবে যায়। ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক। এর জন্য দায়ী কে? একমাত্র নরেন্দ্র মোদী। অবিলম্বে গৌতম আদানিকে কেন গ্রেপ্তার করবে না? এত কিসের তেল গৌতম আদানির প্রতি? কে গৌতম আদানি? আগে দেখতাম প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে একটা দুটো সফর সঙ্গী হিসেবে শিল্পপতি থাকতো। এখন তো দেখছি একটা শিল্পপতি সে একটা প্রধানমন্ত্রী পুষে রেখেছে, তার প্রাইভেট জেটে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, দেশের সম্পদ লুট করবে, আর লুট করার পরে সে পালিয়ে যাবে দেশ ছেড়ে, দেশের মানুষের টাকা মেরে। 5 ট্রিলিয়ন ইকোনমি, 3rd লার্জেস্ট ইকোনমি, আর 30তম ইকোনমি তো থাকবে না আদানি দেশের টাকা মেরে পালিয়ে গেলে। সমস্ত টাকা তো ওকে দিয়ে দিয়েছে। আজকে সাধারণ মানুষ আতঙ্কিত। তাই হিন্দুদের বাঁচানোর জন্য, শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয়, ওর किरायादार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় সঙ্গীতের পরের স্তবক। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজোও আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না। ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি। গতকাল আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের যে 6টি উপনির্বাচনের ফলাফল হলো, সেই 6টি উপনির্বাচনে 6টি থেকে তৃণমূল 6-0 ব্যবধানে জিতল। বিরোধীরা এই আরজি করের ইস্যুটাকে নিয়ে ব্যাপক আন্দোলন করলো, বলল ভোটে প্রভাব পড়বে, কিন্তু কোনো কিছুই দেখা গেল না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায়, তার একটা কালজয়ী লেখা ছিল, যেতে পারি কিন্তু কেন যাব। তা আগামী দিন যদি তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো রাজনৈতিক দলিল লেখা হয়, তাতে হয়তো এই শব্দবন্ধ থাকবে যে হারতে পারি কিন্তু কেন হারবো। যে রাজ্যের বুকে বিরোধী দল এরকম অপদার্থ, যারা শুধুমাত্র আপনাদের মতো কিছু ইউটিউব পোর্টাল আর কিছু চ্যানেলের ভরসায় ভেসে রাজনীতি করে, যাদের সাথে বাংলার মানুষের মাটির কোনো সম্পর্ক নেই, যারা মানুষের সুখ দুঃখে 365 দিন পাশে থাকে না, তাদেরকে বাংলার মানুষ জয়মাল্য পরাবে না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কুৎসা হয়েছিল,
আসলে কেউ কেউ ভেবেছিল 5ই আগস্ট আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এবং সেটাও কিন্তু সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেইটা দেখে দেখে এ রাজ্যের বিশেষ করে বঙ্গ বাম বিপ্লবী কুল, যাদের হাওয়া দেয়, যাদের মদত দেয় বিজেপি রাজ্যের, তারা উৎসাহিত হয়ে ভেবেছিলেন যে 9ই আগস্ট যে ঘটনা আরজি করে ঘটেছিল সেই ঘটনা সবাই নিন্দা করেছে, সেই ঘটনা নক্কারজনক, বর্বরতম। মুখ্যমন্ত্রী প্রথম রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন দোষীর ফাঁসি চাই। কিন্তু সেই ঘটনাকে সামনে রেখে যে একটার পর একটা মিথ্যের বিনির্মাণ তৈরি করা হয়েছিল, মিথ্যের পুনর্নির্মাণ করা হয়েছিল, যাতে কোথাও 150 গ্রাম সিমেন্টের তত্ত্ব খাড়া করা হয়েছিল, কোথাও পেলভিক বোনের মিথ্যা তথ্য খাড়া করা হয়েছিল, কোথাও বলা হয়েছিল সেমিনার হলের পাশের ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে কারণ তথ্য প্রমাণ নাকি লোপাট করা হবে, কোথাও বলা হয়েছিল পোস্টমর্টেমে অসঙ্গতি। পরবর্তীকালে দেখা গেছিল সব কটা মিথ্যা কথা। পোস্টমর্টেমে জুনিয়র ডাক্তাররা সই করে বলেছিলেন স্যাটিসফাইড, আর যে ডাক্তাররা সই করেছিলেন তাদেরকে ওনারা কমিটিতে নিয়েছেন। সেমিনার হল ভাঙায় সই করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পোস্টমর্টেমে কোনো অসঙ্গতি ছিল না। 150 গ্রাম সিমেন্টের তত্ত্বটা পুরো মিথ্যে কথা ছিল। পেলভিক বোন ভাঙা ছিল না। সামগ্রিকভাবে একটা খারাপ ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। আমাদের ঘরের একজন বোন, তিনি হাসপাতালে কর্মরত অবস্থায় তার উপর নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। দুঃখজনক, বেদনাদায়ক। যে অপরাধী তার ফাঁসি হোক। সেই ঘটনাকে সামনে রেখে যারা রাজ্য দখলের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, গতকাল ছিল তাদেরকে শিক্ষা দেওয়ার দিন। দেখুন, 6টা বিধানসভা আসনে ভোট হয়েছে, 5টাতে তৃণমূলের বিধায়ক ছিল। নৈহাটিতে পার্থভৌমিক বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, লোকসভায় চলে গিয়েছেন, তার আসনে সনদ জিতেছে। বাঁকুড়ার তালডাংরায় অরূপ চক্রবর্তী এমএলএ ছিলেন, তিনি সাংসদ হয়েছেন, তার আসনে ফাল্গুনী সিংহবাবু জিতেছে। মেদিনীপুরে জুন সাংসদ হয়েছে, তার আসনে সুজয় জিতেছে। হারোয়াতে রফিকুর শেখ নুরুল ইসলামের জায়গায় তিনি জিতেছেন। কুচবিহারে জগদীশ বসুনিয়া তার ছেড়ে যাওয়া আসনে সঙ্গীতা রায় জিতেছেন। 5টাই তৃণমূল কংগ্রেসের ছিল। মানুষের নজর ছিল মাদারিহাটের দিকে, কারণ মাদারিহাট ছিল বিজেপির দুর্গ বললেও কম বলা চলে। এবং মাদারিহাট, মাথায় রাখবেন, এই মাদারিহাটেই আজ অবধি কখনো তৃণমূল কংগ্রেস 2011-র পর থেকে কখনো জেতেনি। 2011-তেও 2011 পর্যন্ত এখানে বাম শরিক আরএসপি তারা জয়যুক্ত হতেন, এবং 2016 সাল থেকে এখানে বিজেপি জয়যুক্ত হয়েছে মনোজ টিগ্গা। আপনি যদি লোকসভার ভোট, বিধানসভার ভোট পর্যালোচনা করেন, দেখবেন 2019-এ এই আসনে বিজেপি প্রায় 22,000-এর বেশি ভোটে জিতেছিল। একটা সময় বিজেপি এই আসনে 28,000-এর বেশি ভোটে লিড ছিল। 2021 সালে যখন মাদারিহাট মনোজ টিগ্গা জিতলেন, 19-এ 28,000 কমে 2021-এ হলো 22,000-এর মার্জিন। আর গত 24-এ লোকসভায় যখন মনোজ টিগ্গা ওই আসন থেকেই লড়লেন লোকসভার প্রার্থী হিসেবে, তার ওই সেগমেন্টের মধ্যে মার্জিন ছিল মাত্র 11,000, অর্থাৎ মার্জিন ক্রমশ কমছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এমন একজনকে প্রার্থী করলো যে বিজেপির অরিজিনাল কেউ না, যে বিজেপির পুরনো নেতাকর্মীরা, আরএসএসের পুরনো নেতাকর্মীরা প্রার্থী করলো সিপিএমের হারমাদ তারকেশ্বর লোহার, যার বিরুদ্ধে অভিযোগ গণহত্যায় 19 জন চা শ্রমিককে পিটিয়ে পুড়িয়ে খুন করার। তিনি এলাকা ছাড়া ছিলেন, পরবর্তীকালে অ্যারেস্ট হন, এবং অ্যারেস্ট হওয়ার পরে তাকে জেলে যেতে হয়। তো বিজেপির নেতাকর্মীরা প্রশ্ন তুলেছিলেন যে পুরনো বিজেপির কাউকে পাওয়া গেল না। অভিযোগ উঠেছিল টাকার বিনিময়ে তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে প্রার্থী করা। সেদিনকে আমরা বলেছিলাম 25,000-এর বেশি ভোটে জিতবে। আমি নিজে ওখানে প্রচারে গিয়ে জলপাইগুড়ি জেলায়, এবং কারণ আলিপুরদুয়ারের মধ্যে হলো ওখানকার 52টা বুথ জলপাইগুড়ির মধ্যে পড়ে, বাকি বুথগুলো আলিপুরদুয়ারের মধ্যে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেদিনকেই বলেছিলাম যে 25,000-এরও বেশি ভোটে জিতবে। তাই হয়েছে। কার্যত 30,000-এর বেশি ভোটে মাদারিহাট জিতেছে। আমরা বলেছিলাম নৈহাটি 50,000-এ সনদ জিতবে, নৈহাটি 49,222 ভোটে সনদ জিতেছে। লড়াই হবে বলেছিলাম রফিকুরের সাথে সিতাইয়ের, যে কে বেশি মার্জিনে জিতবে। দুজনেই 1,30,000-এর বেশি ভোটে জিতেছে। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, শত কুৎসা, শত মিথ্যা অপপ্রচারের পরেও বাংলার মানুষের মন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, কারণ বাংলার মানুষকে সুরক্ষিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এতদিন ধরে দ্রোহ করে এসছেন, যারা এতদিন ধরে এত বিপ্লবীপনা দেখিয়ে এসছেন, তাদের উদ্দেশ্যে বাংলার মানুষ আজকে জবাব দিয়ে দিয়েছে। এই উপনির্বাচনের ফলে নিট রেজাল্ট একটাই, এই উপনির্বাচনে সবাই জয়ী হয়েছে, সবার টার্গেট ফুলফিল হয়েছে, সবাই 6-6 পেয়েছে। কিভাবে? আপনি বলবেন জলতে একটাই জেতে।
সবাই 6-6 পেয়েছে। তৃণমূল 6টায় লড়েছে, তৃণমূল 6টায় জিতেছে। বিজেপি 6টায় লড়েছে, বিজেপি 6টায় হেরেছে। বাম জোটগতভাবে 6টায় লড়েছে, 6টাতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ সবারই প্রাপ্তি 6, সবাই 6 ছক্কা হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজয়ীর বড়মাল্য পড়েছে, বাকিরা গোহারা হেরে কেউ জামানত বাজেয়াপ্ত হয়ে তারা ঘরে গিয়ে আজকে আবার মুখ লুকিয়েছে। আবার দুদিন পরে দেখবেন টেলিভিশনের মিডিয়ায় এরা আবার ইতিউতি ঘুরে বেড়াবে। এরা মানুষের পাশে থাকে না, তাই মানুষও এদের সাথে থাকে না। শুভেন্দু অধিকারী ভোটের প্রচারে গিয়ে কত মায়া কান্না কাঁদলো যে হিন্দুদের বাঁচাতে গেলে এই বিজেপিকে ভোট দিতে হবে, তারপরেও মানুষ ভোট দিল না। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু আর ওর দলকে ঘাত ধাক্কা দিয়ে দেশ থেকে বের করতে হবে। যে গরিব হিন্দু মা রান্না করে তাকে রান্নার গ্যাস 1000 টাকায় কিনতে হচ্ছে, 400 টাকার রান্নার গ্যাস। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাত ধাক্কা দিয়ে বের করতে হবে। কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন পাশেই এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন। আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%। আর আদানির থেকে কত টাকা নিয়েছে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদি বলেছিল মেরে সাথ ওহা মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদি পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার। ওই যে মোদি বলেছিল। এখন আমরা অপেক্ষা করে আছি মোদি কবে ট্রাম্পকে ফোন করে বলবে যে আমার বন্ধু আদানি, ওর প্রাইভেট জেটে চড়ে আমি ঘুরে বেড়াই, আদানিকে বাবা তুমি অ্যারেস্ট করুন। আমি জানি না আগামী দিনে এই দিন দেখতে হবে কিনা। কিন্তু আদানি যদি অ্যারেস্ট হয়, আদানি নিজে যেন অ্যারেস্ট হবে। তার জন্য ভাইয়ের প্রপার্টি করে রেখেছে সুইজারল্যান্ডে, একজনকে সেটেলমেন্টের ব্যবস্থা করে দিয়েছে দুবাইতে। এবং এই কথা আমরা বলছি না, বিজেপির নেতা সুব্রমণ্যম স্বামী তিনি টুইট করেছেন। টুইট করে বলছে আদানি নিজের টাকাকে সাইফন করে দিয়েছে বিদেশে। আজকে যদি আদানি দেশ ছেড়ে নীরব মোদি, মেহুল চোকসির মতো পালিয়ে যায়, সোজা এসবিআই এর 3 লক্ষ কোটি টাকা ডুবে যাবে। এবং দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করবেই নরেন্দ্র মোদী সরকার, যেভাবে এরা নীরব মোদি, বিজয় মাল্য, মেহুল চোকসিদের পালাতে সহযোগিতা করেছে। সেই টাকা যদি এসবিআই এর দেনার দায় ডুবে যায়, আমার আপনার সাধারণ মানুষ টাকা পাবে না। যারা সারা জীবন কাজ করেছে, ব্যাংকে প্রভিডেন্ট ফান্ডের টাকা রয়েছে, পিএফ এর টাকা রয়েছে, গ্র্যাচুইটির টাকা রয়েছে, পেনশনের টাকা রয়েছে, তারা পেনশন পাবে না মাস গেলে। তাদের দিন গুজরান হবে না, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে পুরো, এসবিআই যদি ডুবে যায়, ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক। এর জন্য দায়ী কে? একমাত্র নরেন্দ্র মোদী। অবিলম্বে গৌতম আদানিকে কেন গ্রেপ্তার করবে না? এত কিসের তেল গৌতম আদানির প্রতি? কে গৌতম আদানি? আগে দেখতাম প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে একটা দুটো সফর সঙ্গী হিসেবে শিল্পপতি থাকতো। এখন তো দেখছি একটা শিল্পপতি সে একটা প্রধানমন্ত্রী পুষে রেখেছে। তার প্রাইভেট জেটে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, দেশের সম্পদ লুট করবে, আর লুট করার পরে সে পালিয়ে যাবে দেশ ছেড়ে, দেশের মানুষের টাকা মেরে। 5 ট্রিলিয়ন ইকোনমি, থার্ড লার্জেস্ট ইকোনমি, আর 30তম ইকোনমি তো থাকবে না আদানি দেশের টাকা মেরে পালিয়ে গেলে। সমস্ত টাকা তো ওকে দিয়ে দিয়েছে। আজকে সাধারণ মানুষ আতঙ্কিত। তাই হিন্দুদের বাঁচানোর জন্য, শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয়, ওর किरायादार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় সঙ্গীতের পরের স্তবক। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজোও আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না। ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি। এই যে শুভেন্দু অধিকারী, আমরা দেখেছিলাম ও টি শার্টে লিখে বেরিয়েছিল, স্লোগান দিয়েছিল যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। কি বলবেন? দফা 1 দাবি 1, টিভি খুলে রেজাল্ট দেখ। দফা 1 দাবি 1, খবর খুলে, কাগজ খুলে খবর দেখ। আজকে শুভেন্দুকে বলবো দফা 1 দাবি 1, সকালবেলা বাড়িতে কাঁথির শান্তিকুঞ্জে সব খবরের কাগজ এসছে, দফা 1 দাবি 1, সকালবেলায় কাগজ দেখ। আমাদের বলতে হচ্ছে না, বাংলার মানুষ বলে দিয়েছে।
এই যে বামেরা বিশাল বলেছিল যে মানুষ নাকি এখন বাম দিকে ঘুরছে, কি বলবেন? পৃথিবীটা তো গোল, বাম দিকে ঘুরতে 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 আবার ওই একই জায়গায় চলে এসছে। মানে শূন্যর সাথে বামেদের একটা অদ্ভুত ক্যারেক্টার আছে, ও যাকে ছোঁয় দেখবেন। ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা গল্প ছিল না, তুমি কাশি যেতে পারো গয়া, পাবে না খুঁজে এমন অপয়া, পাতাল ঘর বোধহয় সম্ভবত গল্পটার নাম ছিল। হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায় বোধহয় চরিত্রটা করেছিলেন, দৃশ্যায়ন হয়েছিল আগে, বহু আগে সেই উপন্যাস লেখা শীর্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজে। তো বামেরা হচ্ছে সেই অদ্ভুতুরে অপয়া, ও যাকে ছোঁয় তাকে শূন্য করে দেয়। এটা একটা কারণ অঙ্কের সাইন্টিফিক নিয়ম আছে। আপনি ধরুন শূন্য, ছোটবেলা তো অঙ্ক পড়েছেন, সিপিএম নোবেল পেতে পারে কেন? দেখুন এই যে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হয় বলুন? শূন্যই হবে। শূন্যর সাথে শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্যই হবে। আর গুণ করলে কত হয়? শূন্যই হবে। সিপিএম যাকে ছুঁয়ে তার শূন্যই হবে। এর আগে কংগ্রেসকে ছুঁয়েছে, কংগ্রেসকে শূন্য করেছে। এবার বামগুলোকে ছুঁয়েছে, মানে সিপিআইএমএল এসইউসি সব ছুঁয়েছিল, আবার শূন্য করে দিয়েছে। আর বিজেপির ভোটটা টেনেছিল, বিজেপিকে দিয়ে গুণ করতে চেয়েছিল, বিজেপিকেও শূন্যে নামিয়ে দেবে। বিজেপির ভবিষ্যৎ পরিণতিও সিপিএমই হবে। সিপিএম মাঝখান থেকে একটা জিনিস পেতে পারে। আর্যভট্ট সারা পৃথিবীকে শূন্য উপহার দিয়েছিল, ভারতবর্ষ পৃথিবীকে গণিতে উৎকর্ষ শিখর উপহার দিয়েছিল। আগামী দিন সিপিএম, গণিতে তো নোবেল হয় না, ফিল্ডস মেডেল হয়, সিপিএম ওই নোবেলটা পেতে পারে। সিপিএম পৃথিবীকে মহাশূন্য উপহার দিয়েছে, 19-এ শূন্য, 21-এ শূন্য, আবার 24-এ শূন্য। শূন্যের হ্যাট্রিক সিপিএম ছাড়া কেউ করতে পারেনি। মোহাম্মদ সেলিমকে এখন হায়ার করার জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে, আগামী দিন মহাশূন্য নোবেল পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এখানে গতকাল আমরা দেখলাম যে ভাড়ুয়া বিধানসভায় যেখানে দ্বিতীয় স্থান হয়েছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী কালকে বলছে ভোট তো হয়নি, সব তো চুরি করেছে, ছাপ্পা মেরেছে। তো যখন ভোটের দিন সেই কথাগুলো কেন বললেন না? ভোটের দিন তো সিপিএম এর মুখপত্র গণশক্তি, তারা কেন বুদ্ধরে পরিসংখ্যান দিল না? আসলে মানুষের কাছে প্রত্যাখ্যা। তার নওশাদ সিদ্দিকী এত বড় বড় কথা বলে কোন মুখে? ও বড় বড় ডায়লগ মেরেছিল না, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ভাইপোকে হারিয়ে দেবো, অমুক করবো তমুক করবো। আরে মুরদ হয়নি ও ডায়মন্ড হারবারে দাঁড়ানোর। ও বড় বড় বাতের ভাঙর দাঁড়াতে পারবে না পরের বার, এমন অবস্থায়। ভাঙরের সমস্ত আইএসএফ দলে দলে তৃণমূলে যোগদান করেছে। পরশুদিন যোগদান মেলা হয়েছে, শওকত উপস্থিত ছিল, ওখানে আমাদের দলের জেলার নেতৃত্ব উপস্থিত ছিল। দলে দলে আইএসএফ ভেঙে তৃণমূলে চলে যাচ্ছে। মানুষ বুঝে গেছে। শুনুন, একটা মানুষকে আপনি, কিছু মানুষকে চিরকাল বোকা বানাতে পারবেন, সব মানুষকে কিছুদিন বোকা বানাতে পারবেন, সব মানুষকে চিরকালের জন্য বোকা বানানো যায় না। আইএসএফ যেটা করতে চেয়েছিল, আমাদের রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা সম্প্রদায়ের ভিত্তিতে বিভেদ করে মানুষকে বোকা বানাতে চেয়েছিল। মমতা ব্যানার্জির যখন উন্নয়ন করে, মমতা ব্যানার্জি কন্যাশ্রী যখন দেয়, তখন দেখে না সেই মেয়েটা বিজেপি করে না সিপিএম করে না তৃণমূল করে, স্কুলে যায়, হেডমিস্ট্রেসের থেকে ফর্ম পায়। তেমনি যখন মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয়, দেখে না সেই পরিবারের মানুষটা, সেই মহিলাটা মুসলমান সম্প্রদায়ের না হিন্দু সম্প্রদায়ের। উন্নয়ন যখন করতে হয় ধর্ম দেখে উন্নয়ন হয় না, রাজনীতি দেখে উন্নয়ন হয় না। উন্নয়ন যখন করতে হয় সমস্ত সম্প্রদায়কে নিয়ে, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের সকলের। মমতাদি রাজধর্ম পালন করেছেন, তাই বাংলার মানুষ মমতাদির সাথে। যারা এটা করবেন না, তাদের নির্বাচনের পরে কান্না কাটতে হবে। আর বিরোধীদের জন্য আমি বলবো, বিরোধীদের একটা জায়গায় বিরোধীরা এগিয়ে আছে আমাদের থেকে। আপনি বলবেন যে তৃণমূলের মুখপাত্র আমি কেন এই কথা বলছি? হ্যাঁ, আমাদের থেকে বিরোধীরা একটা জায়গায় এগিয়ে আছে। আমাদের সকলের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। বিরোধী সকলের একটা অতিরিক্ত হাত আছে, তার নাম অজুহাত। তো অজুহাতটার জন্য ওরা এগিয়ে আছে। শেষ প্রশ্ন একটা করবো। আমরা দেখলাম যে গতকালকে রেজাল্টের পর কংগ্রেস নোটার সঙ্গে লড়াই করেছে, বামেদের সব আসনে জামানত জব্দ, বাম এবং কংগ্রেস সব আসনে জামানত জব্দ, কি বলবেন? না দেখুন, এই রাজ্যের কংগ্রেস তো সিপিএমের দালালি করে। আমি প্রদেশ কংগ্রেসের কথাকে গুরুত্বের মধ্যেই রাখছি না। হ্যাঁ, নিশ্চিতভাবে সর্বভারতীয় কংগ্রেস তারা চায় বিজেপি পরাস্ত হোক, ইন্ডিয়া জোটে সর্বভারতীয় স্তরে নিশ্চিতভাবে আমরা কংগ্রেসের সাথে আছি। কিন্তু এ রাজ্যের কংগ্রেস হচ্ছে প্রকারান্তরে বিজেপির দালাল। এ রাজ্যের কংগ্রেস হচ্ছে সিপিএমের মানে একেবারে পোষ্যভৃত্যে পরিণত হয়েছে। তো যারা এই ধরনের রাজনীতি করে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে, বাংলার মানুষ তাদের ইলেকশনের রেজাল্টে নেগেটিভ করে দেয়। এটা তো নতুন কিছু নয়। কংগ্রেস যদি এই ধরনের সিপিএমের দালালি করতে থাকে, কংগ্রেসকে আগামী দিন নোটার সাথেই লড়তে হবে। আর সিপিএমকে জামানত বাঁচানোর জন্য আগামী দিন 294টা বিধানসভার আসন, সিপিএম 10% আসনও, 29টা আসনও জামানত বাজেয়াপ্ত থাকবে না। মানে বাকি সমস্ত আসনে জামানত বাজেয়াপ্ত হবে, 29টা আসনও জামানত রক্ষা করতে পারবে না। এটা আজকে থেকে লিখে দিন। 29টা কেন, সিপিএম আগামী দিন ডাবল ডিজিটে জামানত রক্ষা করতে পারলে সেটাই ওদের বিরাট অ্যাচিভমেন্ট হবে। আসলে আগে লড়াই হতো কি, কে জিতবে কে হারবে তার। এখন সিপিএম এর লড়াই হচ্ছে নোটার সাথে জিতবে তো, সিপিএম এর লড়াই হচ্ছে চতুর্থ হবে না পঞ্চম হবে, ছাগলের 4 নম্বর বাচ্চা হবে না 5 নম্বর বাচ্চা হবে, সেটা নিয়ে বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট নেই। বাংলার মানুষ জানে তার সুখ দুঃখের সাথীর নাম মমতা ব্যানার্জি, তাই মমতাদির প্রতীকে যেই দাঁড়াবে, অভিষেক ব্যানার্জি যাকেই সমর্থন দেবে সেই জিতবে।